হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় সবাই যেন স্তব্ধ হয়ে গেছে। বসার ঘরটা নীরব, নিঃশব্দে নিঃশ্বাসের শব্দটুকু স্পষ্ট শোনা যায়। কেউ নড়ছে না, কেউ কথা বলছে না। চোখে বিষময়ের ছায়া, মুখে থমকে থাকা অভিব্যক্তি। কারো আঙুল শক্ত হয়ে গিয়েছে, কেউ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। সময়টাও যেন এই মুহূর্তে থমকে গেছে। সব দিন এক দৃশ্য আবরণে ঢেকে গেছে চারপাশটা। তার মাঝে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে মৌসুমী তালুকদার। বনের করা ঘৃণা কাজে ভার যে এবার তার কাঁধে নেমে এসেছে। সবার সামনে লজ্জায় অবনত সে, অথচ বলতে গিয়েও কিছু বলতে পারছে না। মুখের কথা ফুটছে না, শব্দগুলো আটকে আছে। একবার আলগোছে মায়ের দিকে তাকায় ইরফান। মায়ের চোখে কোনো অভিব্যক্তি নেই, যার মানুষটা শত প্রশ্ন আর অপমানের ভার একসঙ্গে নীরবে বয়ে চলেছে। চাপা দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে মায়ের পাশে এসে দাঁড়ায় ইরফান। ঘর জুড়ে ছড়িয়ে থাকা কুমোট নিঃশব্দ বিদ্যহীন করে তার কণ্ঠস্বর গভীর, অথচ দীর্ঘস্বরে সে বলে ওঠে, আমার মায়ের দিয়ে কেউ আঙুল তুলতে যাবেন না। তার বোন যা করেছে তার দায়ভার মা বহন করবেন না। সবার জন্য আজকে নাটকের পরিসমাপ্তি এখানেই। গেম ইজ ওভার। এখন যে যার রুমে চলে যান। ঘর জুড়ে আবারও নীরবতা নেমে আসে, কিন্তু এবার সেই নীরবতা ভার অন্যরকম। একটি অপ্রতিরোধ দৃঢ়তার ছায়া ফেলে রেখে যায় ইরফানের শেষ বাক্য। কেউ আর কিছু বলে না, দাঁড়িয়ে রয়। ফের ইসাবেলা আরও একবার সবাইকে যান তার রুমে যাওয়ার কথা বলে, নিজেও চলে যান ওখান থেকে। একে একে সবাই চলে গেল, শুধু মাকে ঘিরে দাঁড়িয়ে রইল ইরফান, আরাফাত আর ইরা। হঠাৎ তিন ভাই বোন একসঙ্গে মাকে চারপাশ থেকে নীরবে জড়িয়ে ধরল। আরাফাত মায়ের কাঁধে মাথা রেখে আদুরে সুরে ডাকলো, মা মা। চুপচাপ ওদের দিকে কেয়াঙ্কনও তাকে রইলেন, দৃষ্টি ক্লান্ত দৃষ্টি, তবুও চোখের কোণে একরাশ মায়া। ছেলে মেয়েদের আদরে স্পর্শে তাদের নিঃশব্দ সান্ত্বনায় মায়ের মলিন ঠোঁট জোড়ায় হঠাৎ মৃদু হাসি ফুটল। কত অপমান, কত দুঃখ, সব যার এক নিমিষে হালকা হয়ে গেল এই এক টুকরো ভালোবাসায়। মৌসুমি হঠাৎ অনুভব করল এরা তার এক টুকরো সুখ। তালুকদার বাড়ির গেইটের সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে মমতা। তীব্র গা জ্বলা অপমানে মাথাটা তার ভনভন করে ঘুরছে। এত রাতে কোথায় যাবে সে? গাড়ি নেই, হাতে টাকা নেই, রাস্তায় মানুষ নেই, কেবল রয়েছে নিঃশব্দ আর ল্যাম্পপোস্টের ফিনফিনে আলো। মমতা কিয়াং শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের পথটায়। তারই পিছনে রক্তশূন্য ফ্যাকাশে মুখে নির্জীব হয়ে দাঁড়িয়ে আছে অদরা। মেয়েটা হঠাৎ অনুভব করল তার কিছু পাওয়া হলো না। গল্পের আসল লেখিকা সুমাইয়া আফরিন ঐশী, না ইরফান ভাইকে, না নিজের নিঃসব সত্যটাকে। ছোটবেলা থেকে মায়ের আঁচলের তোলায় থেকেছে সে। মা যা বলেছে তা বুঝিয়েছে, সেটাই সে দুদিকে মাথা নাড়িয়ে মেনে নিয়েছে। আর আসছে মায়ের কথাতেই সব হারিয়েছে। এত লজ্জা অপমানের দায়ভার নিয়ে তার বাঁচতে ইচ্ছে করছে না, একটুও বাঁচতে ইচ্ছে করছে না। থেকে থেকে কেবল নিঃশ্বাসটা আটকে আসছে। অদরা কেমন অতল ভাবনায় তলিয়ে যাচ্ছে। আসমকা মেয়ের গালে ধারাম করে চর বসায় মমতা। তার এতক্ষণে সমস্ত রাগ ক্ষোভ উপরে গিয়ে বলে উঠল, শুয়ারের বাচ্চা, তোকে দিয়ে একটা কাজও ঠিকঠাক হয় না, তখন ভালো করে দেখে নিবি না ওখানে কে আছে। গিয়েও চাকরটার উপরেই ঝাঁপিয়ে পড়তে হলো। আমার বোঝা উচিত ছিল তোরা ফকির নির্যাত, তোদের পেটে ঘি হজম হবে না। খামাখা আমার রেপুটেশনটা নষ্ট হলো। রাজ্য আর রাজপুত্র দুটোই হাতছাড়া হলো। অদরা গালে হাত দিয়ে ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর তার মনে হলো তার মা একজন সাইকো মহিলা অথবা মানসিক রোগী, নয়তো টাকা লোভী একজন নোংরা মস্তিষ্কের উদ্ধব মহিলা, যার কোনো মান সম্মান নেই, বিবেক নেই। এদের কাছে টাকাটাই সব। অদরা আজ ক্ষণে ক্ষণে বুঝলো তার মা নিজ হাতে তার জীবনটা নরকে ফেলে দিচ্ছে। তার বাবা মধ্যবিত্ত হলেও তার সম্মান ছিল, তাদের ঘরে শান্তি ছিল, কিন্তু আজ সব শেষ। অদরা চট করে মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, তোমার করা পাপের জালে আমি আটকে গিয়েছি মা। আই হেট ইউ মা। নিজের প্রতি মেয়ের চোখে মুখে ঘৃণার তোপে সারকার হয়ে গেল মমতা। আসমাকা তার দুনিয়াটা থমকে গেল। অদ্ভুত এক যন্ত্রণায় ভিতরটা দ্বন্দ্ব হলো। তেজোয়ালি মমতা ফুস করে নিভে গেল। একই করলো সে। মেয়ের ভালো চাইতে গিয়ে সবচেয়ে খারাপটাই করলো সে। ছি,
নিজের প্রতি আস্থা আর ঘৃণা হচ্ছে। হারিয়ে মমতা অনুভব করলো লোভ মানুষকে পুরোপুরি নিঃশ্বাস করে দেয়। এরপর তার কিছু থাকে না, সে কিছু পায় না। এই যে সেও সব হারালো। সন্তানের চোখে ঘৃণা নিয়ে মমতা সারা জীবন কীভাবে কাটাবে, কিভাবে বাঁচবে সে? এই ঘৃণার ভার যে তার আজীবন বইতে হবে। কিছুক্ষণ হলো, ফজরের আজানের সিদ্ধান্ত ধ্বনি ভরে নীরবতা ভেঙে ছড়িয়ে পড়ছে ধরনীয় বুকে। সাদা ধবধবে বিছানায় স্ট্যান্ড হয়ে শুয়ে আছে এক যুবক। মাত্রই দু চোখে বুঝেছে, কিন্তু তার আগেই বিছানার পাশ থেকে বেসুরা শব্দ তুলে বেজে উঠেছে ফোনটা। বিরক্তিতে যুবকটির কপালে ভাঁজ পড়ে। একপাশে কুঁকড়ে গিয়ে হাত বাড়ায় সে। ঘুম আর বাস্তবার মাঝে সেই বিরক্তিকর টানপোড়েনে নিয়ে স্ক্রিনে তাকিয়ে সংক্ষেপে লেখা লেফটেন্যান্ট কর্নেল শাহেদ ইলিয়াস নামটাতে নজর পড়তেই তার মস্তিষ্ক পুরোপুরি সচল হলো। এই লোকটা প্রফেশনালের দিক থেকে তার স্যার হয়, আনপ্রফেশনালের দিক থেকে মেজো চাচা। হঠাৎ এই ফজরের দিকে উনি কল করলো কেন? যুবকটি আর কল বিলম্ব না করে ফোন রিসিভ করে গম্ভীর কণ্ঠে শুধালো, হ্যালো মেজো আব্বু। ওপাশ থেকে একটি গম্ভীর কণ্ঠে শোনা গেল, দিস ইজ লেফটেন্যান্ট কর্নেল শাহেদ ইলিয়াস স্পিকিং। ইরফান ফোঁস করে শ্বাস টানল। এই লোকটা সবসময় তাকে বিভ্রান্ত করে পছন্দ করে। যখন ইরফান প্রফেশনাল ভাষায় স্যার বলেন, তখন উনি বললেন, আই অ্যাম অ্যাট দিস মোমেন্ট ইয়ার মেজো আব্বু। আর যখন ইরফান কথোপকথন একটু বেশি আনুষ্ঠানিক করতে চায়, তখনই উনি পুরো উল্টাটা বলেন। মানুষটার সঙ্গে কথা বললে ইরফানের জন্য সব কিছু বিভ্রান্তি হয়ে পড়ে। শাহেদ ইলিয়াস সঠিক সময়ে ইরফানকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করতে থাকে। বিশেষ করে যখন দাম্ভিক ইরফান তালুকদার গম্ভীর কণ্ঠে সরি স্যার বলে, তখন সেটা সে বেশ উপভোগ করে। ইরফান সব কিছু বুঝলেও প্রফেশনাল দিক থেকে তার তকমা আটকে যায়। আর তাই আজও তাকে বলতে হলো, সরি স্যার, আই অ্যাম লেফটেন্যান্ট ইরফান তালুকদার লিসিং। কিন্তু আজ ব্যাপারটা ভিন্ন। ওপাশ থেকে কর্নেল শাহেদ ইলিয়াস অত্যন্ত গম্ভীর কণ্ঠে বললেন, লেফটেন্যান্ট ইরফান, গেট টু দ্য টেকনিক্যাল হেডকোয়ার্টার্স ইমিডিয়েটলি। দিস ইজ অ্যান ইমার্জেন্সি। আই এম অর্ডারিং ইউ মুভ কুইকলি। ইরফানের আর ছুটি থাকা হলো না। দেশের কাজে ডাক পড়ল। সে কোনো প্রকার দেরি না করে দ্রুত সতস্ত্র কণ্ঠে বলল, রোজার দ্যাট স্যার, আই এম রাইট নাও। সাজ ভরে পুরো তালুকদার বাড়ি ঘুমান্ত। শুধু জেগেছেন বাড়ি তিন গিন্নি, ইরা আর ইসাবেলা। যৌথ পরিবার হওয়ার সুবাদে ওরা সবাই একসাথেই থাকছে। ইশতিয়াক তালুকদার, মেজো পুত্র লেফটেন্যান্ট কর্নেল শাহেদ ইলিয়াস, ছোট পুত্র ডক্টর ইয়াসিস ফারুক। এছাড়াও ওনার রয়েছে তিনজন কন্যা, 3 ছেলে 3 বধূ আর তাদের ছেলে মেয়ে নিয়েই বিশাল তালুকদার পরিবার। স্বামীর তারপর ইসেবেলায় দক্ষ হাতে পুরো পরিবারের নেতৃত্ব দিয়েছেন। ওনার ছেলে মেয়েরা বড় বড় সাহেব হলেও মায়ের মতামতকে এখনও সম্মানের সঙ্গে প্রাধান্য দেন। দক্ষ হাতে ততস্থ ব্যাগ গোছগাছ করে নিজের কর্মস্থলে যাওয়ার জন্য রেডি হচ্ছে ইরফান। সকালে নাস্তাটা খাওয়ার জন্য অপেক্ষা করলো না ছেলেটা। কোনো কথাবার্তা ছাড়াই ফজরের সময়টাতে ছেলেকে বিদায় দিতে মায়ের মনটা বিষিয়ে যাচ্ছে। মা ছলছল করে চোখে ছেলের কাছে অবুঝ এক আবদার করলো, এখনই চলে যাবে বাপ, কোনোভাবে আর 2 দিন থেকেও যাও না। মায়ের অবুঝ আবদার শুনে ঠোঁট এলিয়ে অল্প স্বল্প হাসলো ইরফান। আলগোসে মাকে জড়িয়ে ধরে মৃদু সুরে বলল, নট পসিবল মা, উপর মহল থেকে অর্ডার এসেছে, দিস ইজ অ্যান ইমার্জেন্সি। মা তবুও মানছে না। মায়ের মন তো, সে আবারও বলল ভীষণ মন খারাপ নিয়ে, তুমি আজকেই চলে যাচ্ছ ইরফান? আগামীকাল বাড়িতে একটা অনুষ্ঠান, আর তুমি থাকবে না? আমার ভীষণ খারাপ লাগছে বাবা। 8টা মাস পর তুমি বাড়ি এলে, অথচ 2 দিনও আমার কাছে থাকলে না। ইরফান মাকে এবার আলতো জড়িয়ে ধরল। মায়ের টান হাত নিয়ে মুঠোবন্দি ঘরে চুমো খেল। বুক ফুলিয়ে বলল, তুমি কোনো সাধারণ মা নও মা, তুমি একজন সৈনিকের মা। তাদের এত ইমোশনাল হতে নেই, জানো না? একজন সৈনিকের কাছে সব কিছুর ঊর্ধ্বে তার দেশ, দেশের মানুষ এবং তার দায়িত্ব। মা চোখের জল মুছে ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন, যেন সমস্ত কষ্ট সময় নিয়েও ছেলের পথচলায় কখনো বাধা হতে না চান। কিন্তু অবাধ্য চোখ জোড়া থামে না। চুয়ে চুয়ে জল পড়ে ভিজিয়ে দিচ্ছে ছেলের কাঠটা। একজন সৈনিকের মা হওয়ার যেমন গর্বের, তেমনই যন্ত্রণার এবং আতঙ্কের। তাদের সন্তানের জীবন অজানা অনিশ্চিত। আজ যে সন্তান সশরীরে তার কাছে ফিরে এসেছে, আগামীকাল যে কাফনে মুড়ে আসবে না,
এমন কোনো নিশ্চয়তা নেই। দেশ ও দেশের জন্য তাদের জান দিতে হলেও পিছিয়ে যায় না তারা। পিছিয়ে যাওয়ার নিয়ম যে তাদের নীতির বাইরে। ইরফান মাকে আগলে ধরে ফোঁস করে শ্বাস টানলো। হাত গড়িয়ে একবার সময় দেখে নিল মা কাছে। তাকে এভাবে ফেলেও যেতে ইচ্ছে করছে না, আবার দেরি করার মতো সময় নেই। ইরফান অসহায় বোধ করে তাকালো দাদির মুখ পানে। ইসাবেলা অমনি পুত্রবধূকে ধমকিয়ে উঠল, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? বড় বউ ছেলেটা চলে যাচ্ছে আর তুমি তাকে কাঁদিয়ে দুর্বল করে দিচ্ছ। আমাকে কখনো দেখছো ছেলেদের সামনে এমনভাবে কাঁদতে? একজন সৈনিকের মা হতে হলে চোখের জল নয়, বুকের জোরে শক্ত থাকতে হয়। মা হতে হবে, কিন্তু গর্বের সঙ্গে, দুর্বলতার সঙ্গে নয়। তুমি তোমার ঘরে যাও। বড় বউ মৌসুমী তালুকদার নিজেকে সামনে ছেলেকে ছেড়ে দিল, কিন্তু ঘরে আর গেল না। নাক টানতে টানতে দরজার এক কোণায় দাঁড়ালো। নিচু স্বরে শাশুড়ি মাকে বলল, আমি আপনার মতো এত শক্ত নই আম্মা। ইসেবেলা গোপনে চাপা দীর্ঘ শ্বাস ছাড়ল। আসলে কি সে এত শক্ত? সবাই তার শক্ত খোলস দেখলো, কিন্তু আড়ালে তার হাস্যকর কাণ্ড কেউ দেখলো না।